আমরা যেটা দেখছি 5 তারিখে বিকেলবেলা থেকে, আমরা এই ঘরে যারা উপস্থিত আপনারা কতজন জানেন আমরা ঠিক জানি না, গণমাধ্যমে প্রচুর আসছে তথ্য। 5 তারিখ বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশে এবং অব্যাহত আছে আজকে পর্যন্ত সেই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই কমেছে এটা বলার মতো সৎসাহস আমার নাই। এবং সেটার মধ্যে কারা জড়িত সেটাও আমাদের পরিচিত। শুধু তাই নয়, আমি আপনাদেরকে খুব অনেস্টলি এটা একটু এখানে বলছি, দুর্নীতি দমন কমিশন রেগুলার ফোন পাচ্ছে কি করতে হবে কি করতে হবে না। সংস্কার কমিশনগুলোর সুপারিশ শোনার মতো সময়ও নেই অন্তর্বর্তী সরকারের। রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন অধ্যাপক রেহমান সোবহান। এ সময় দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান বলেন, গণঅভ্যুত্থানের পর জাতি তরুণদের মধ্যে আশা দেখলেও তাদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে গেছে। সিপিডি আয়োজিত সেমিনারে দেশ বরেণ্য অর্থনীতিবিদ রেহমান সোবহান হতাশা প্রকাশ করে বললেন, জন আকাঙ্ক্ষার সংস্কারের সুপারিশ শোনার সময় অন্তর্বর্তী সরকারেরই নেই। I don't really think Wahid is very serious about this whole thing. Otherwise, he would be with us today. After all, he is the person who is expressing his effective demand. But I have not heard him saying anything very much publicly or engaging in any public conversation. অর্থনীতিবিদদের অভিযোগ, সংস্কার কমিশন সহ বিভিন্ন অংশীজনের সুপারিশ পড়ে দেখারও সময় নেই উপদেষ্টাদের। আপনারা আমাদেরকে বুঝিয়ে দেন আপনারা কি লিখেছেন, কারণ আমাদের দুপাতা পড়ারও সময় নাই। দ্যাটস দ্য রিয়ালিটি। তো সেখানে তাহলে আমাদেরকে দিয়ে কাজটা কেনই বা করানো হলো? হতাশার সুর দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যেও। জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা যাদের ঘিরে, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকেই জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই কমেছে এটা বলার মতো সৎসাহস আমার নাই। SF সালমান রহমান is being replaced by another set of individuals. It's already there. গেল 6 মাসে অন্তর্বর্তী সরকার সংস্কার বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলেও অভিযোগ করেন বক্তারা। আমার মনে হলো না যে এই সরকার কোনো একটা সিগনেচার ওয়ার্ক করতে আগ্রহী। লুটপাট করছে, ডাকাতি করছে। আপনি বলেন এই দেশে কখনো এমন হয়েছে যে শিক্ষা সফরে বাস লুটপাট? কোনো কিছু হবে না, আপনি কাউকে পাবেন না। 3 ঘন্টা ধরে বাস ডাকাতি হয়, থানা মামলা নেয় না। এই থানা কয়ে এখানে শুরু হয় নাই, যেখানে শুরু হয়েছে সেখানে যান। আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই, যেখানে শেষ হয়েছে সেখানে যান। এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এইটা আবার কেমনে ব্যয় করবেন আপনারা? তো এই দেশে এরকম হচ্ছে, তার মানেটা কি? কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে দেখতেছে, তারা বোধহয় মজা নেয়, আমার যেটা ধারণা আর কি। তাদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না। আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার, যারা আন্দোলন করেছে বলে দাবি করেছে আমরা একাই আন্দোলন করেছি, তারাও দেখি আজকে মারামারি করে। এই ছাত্রদের এক কমিটি করছে, কমিটি নিয়ে 2 দফা মারামারি হয়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে ভাই আমরাই তো মূল কাজ, আমাদের তো কোনো কমিটিতে রাখলো না। তাকাই দেখি যে আসলে তো দায়ী তাদের কেউ নাই কমিটিতে, সব ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে একজনও মারা যায় নাই। তো দাবিদার তো তারা সবচেয়ে বড় দাবিদার। কারণ আপনি কি বলবেন? সিচুয়েশনটা এইভাবে চলছে। আমি মনে করি এই যে যাদের যাদের কথা বললাম এদের প্রত্যেকের জন্য আমাদের সেনাপ্রধানের এই বক্তব্য একটা সতর্ক বার্তা। এই সমন্বয়কদেরকে, যারা সমন্বয়ক হিসেবে এখন পরিচিতি পায়, সমন্বয়ক বললে পরে ডিসি অফিসে ডিসি পর্যন্ত তার কথা শুনতে আগ্রহী হয়ে ওঠে, নাহলে ভয় পায়, যারা আছে এদেরকে কি জনগণ নিজের লোক মনে করে? এরা গত 6 মাসে এটাই অর্জন করছে, গত 6 মাসে তারা এটুকুই অর্জন করছে যে তারা জনগণ থেকে দূরে সরে গেছে। তারা তো কোনো প্রশ্নের জবাব দেয় না। কোনো প্রশ্নের জবাব দেয়? প্রশ্ন তো উঠেছিল আপনার রূপায়ণ টাওয়ারে এত টাকা ভাড়া দেন করতে, জবাব দিতে পারছে পর্যন্ত? পারছে? পারেনি তো। কারো প্রশ্নের জবাব দেয় না তো। আজকে আমাকে একজন লোক বলছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আজকে আমাকে একজন লোক বলতেছে এই ঢাকা শহরে তার একটা বড় জমি আছে, সেই জমি সে দখল হারানোর অবস্থায় আছে। সে মনে করে সেই দলিল জমিটার দখল তার কাছে থাকবে না, কারণ এটা মানে এখন যে দখল করে যাচ্ছে তার সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে। আমি নামটা বললাম না যেহেতু, বাট আমি জেনে বলতেছি সম্পর্ক আছে। কাজে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, সবাই তাকে বলছে যে তোমরা একটা কাজ করো, এই সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করো। তো আমাকে সে ফোন করছে
যে আমার কাছে কি সমন্বয়কদের কারো ফোন নাম্বার আছে কিনা, অথবা আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারবো কিনা। আমি কিন্তু আমার বাস্তব কথা, ও আজকে সকালে কথা ভাই, তাই আমি বলছি ভাই আমি কারোর সঙ্গে যোগাযোগ করে দিতে পারবো না, আপনি ফোন নাম্বার ওদের অ্যাভেলেবল ফোন নাম্বার পাবেন, এই কাজটা আমি করতে পারবো না। তো তার মানে আমি কিন্তু এটা বলছি না যে তারা করবে করে, আমি বলছি না, কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন, আমি ওই জায়গাটা বলতেছি, ওই জায়গাটা পয়েন্টটা ধরেন আপনি, তার মধ্যে কেন এই চিন্তাটা জন্ম নিল যে সমন্বয়কদের কাছে আমি যদি যেতে পারি, ওই যে তাদেরকে আমি বলাইতে পারি, তাহলে আমার এত বড় একটা বিষয়, যে জমির দাম মনে করেন প্রায় 100 কোটি টাকার মতো হবে, আমার এই 100 কোটি টাকার সমস্যা একটা সমন্বয়ক সমাধান করে দিতে পারবে। তো সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে 100 কোটি টাকার একটা সমস্যার সমাধান হয়, তাহলে সে ওখান থেকে কি 10 কোটি টাকা দাবি করবে না? এটা তো শুরু হয়ে গেছে ভাই। আজকেও দেখলাম যে ইফতেখারুজ্জামান টিআইবি চেয়ারম্যান যিনি আছেন, ইফতেখারুজ্জামান উনি কিন্তু বলেছেন, উনি কিন্তু এই একই অভিযোগ করেছেন যে সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, তারা একটা পলিটিক্যাল পার্টি করবে, আর দেশের মানুষ লাইন দিয়ে এসে তাদের হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিবে, দিয়ে বানাবে। ওই যে আপনার কি বলে, আপনার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। এই লোক ভাই সরকারি চাকরি করে, আমি এই জিনিসটাও বুঝি না। এতদিন ধরে সাংবাদিকতা করছে, কি সাংবাদিকতা করছে? তার মধ্যে কি এই সেন্সটুকু গ্রো করে নাই যে যেই মুহূর্তে ওই ভদ্রলোক রিজাইন করে আসলো, সেই মুহূর্তে সে আর সরকারের কেউ না, সে একজন পাবলিক, এবং একজন পাবলিক একটা প্রেস কনফারেন্স করতেছে, তার দুই পাশে, এক পাশে প্রেস সেক্রেটারি আর এক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি। ওই প্রেস সেক্রেটারি কিন্তু ভাই আমি আপনি বেতন দেই, সেটা সরকারের কর্মচারী, সেটা আমার আপনার চাকর, তাকে কি ওই কাজের চাকরি দেওয়া হয়েছে তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে দিয়ে বসো, তুমি যে তাকে বলো যে আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন, এটা বলার জন্য? তাকে আবার কয়েকদিন আগে দেখলাম যে সিনিয়র সচিব বানানো হয়েছে, সচিব থেকে সিনিয়র সচিবে হওয়ার যোগ্যতা কি এইটা? এই মূর্খতা এই দেশে এগুলি চলছে। যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকে ডাইকাই না তুমি সিনিয়র সচিব, আর এর উপর আর পোস্টায় থাকলে বলতো তুমি সুপার সিনিয়র সচিব, বলা যায় না কিছু। থলের বিড়াল বের হচ্ছে একে একে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ, তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে। এই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে, এতে করে কি আমরা খুশি হব? খুশি তো হওয়ার কথা নয়। খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই মানুষটিকে তো নিশ্চয় আমরা খুব হালকাভাবে গণ্য করি না কখনো, তাই না? নিশ্চয় তার অনেক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে। সেই ব্যক্তি যখন সমন্বয়কদের বিরুদ্ধে মুখ খোলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন অনেকটা আনুষ্ঠানিকভাবে, আমরা তার সেই বক্তব্যগুলোকে উড়িয়ে দেব? যেমন মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন, আমি কোট আনকোট সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন যে দখলবাজি, মামলা এবং জামিন বাণিজ্যে বৈষম্য বিরোধীদের অনেকেই আকৃষ্ট হয়েছে। 5 আগস্টের পর দখলবাজি, চাঁদাবাজি আরও বেড়েছে, অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি বরঞ্চ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তদন্ত কাজ স্থগিত রাখার জন্য দুর্নীতি দমন কমিশন ফোন পাচ্ছে। এই যে অভিযোগটি, বিশেষ করে দুদকের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শুনছি, সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত চলছে, সেই তদন্ত কাজ যেন স্থগিত করা হয়, তদন্ত কাজ যেন আর না বের হয়, না আর সামনে এগোয়, এই জন্য তারা প্রেশার ক্রিয়েট করে আসছে। সেখানে বড় ধরনের বাণিজ্য রয়েছে। অতএব ডক্টর ইফতেখারুজ্জামান যখন কোনো কথা বলবেন, তিনি তো আর মঞ্জুরুল আলম পান্না বা মঞ্জুরুল আলম পান্নার মতন XYZ কোনো সাধারণ মানুষ নন, তা তো অনেক পরিচয়। এবং তিনি নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া কোনো ধরনের কোনো মন্তব্য করেন না। তিনি আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তিনি আক্রমণের শিকার হয়েছেন বিএনপির সময়ও, যখন বিএনপি সরকারে ছিল। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির তথ্য প্রমাণ হাজির করা হয়েছে,
তখন প্রত্যেকেই তাকে আক্রমণ করেছে। আমি জানি না এখন বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে ডক্টর ইফতেখারুজ্জামান যে অভিযোগগুলো তুললেন গণসম্মুখে মিডিয়ার সামনে, এখন তাকে আবার বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আক্রমণের শিকার হতে হয় কি না। এবং ডক্টর ইফতেখারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি কদিন আগেও দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত যে কমিশন গঠিত হয়েছিল, সরকারের পক্ষ থেকে যে 11টি কমিশন গঠিত হয়েছে তার অন্যতম এবং সবচেয়ে স্পর্শকাতর 2-3টি কমিশনের মধ্যে একটি, তার তো তিনি প্রধান ছিলেন। সেই তিনি দুদকের রেফারেন্স দিয়ে বলছেন যে দুদক ফোন পাচ্ছে তদবিরের জন্য, যেন অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে তদন্ত না করা হয়। ডক্টর ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলেছেন সেই মঞ্চেই কথা বলেছেন সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। একদিন একজন উপদেষ্টার সঙ্গে আমি কথা বলতে গেলাম, তিনি বললেন আপনারা এসে আমাদেরকে বুঝিয়ে দেন কোথায় কি সুপারিশ করেছেন এবং এই যে সুপারিশ করেছেন তার অর্থটা কি, ব্যাখ্যাটা কি। আমাদের আসলে এই 2-1 পাতা উল্টে দেখারও আমাদের সময় নেই। ওনারা এতই ব্যস্ত, কি কাজে ব্যস্ত? এজেন্ডা নাকি সংস্কারের 1 নম্বর এজেন্ডা, 2 নম্বর এজেন্ডা নাকি নির্বাচন। তা সেই 1 নম্বর এজেন্ডাগুলো যদি তিনি যে সুপারিশগুলো সেগুলো তারা যদি পড়ে দেখতে না পারেন, তাহলে তারা কি কাজে ব্যস্ত রয়েছেন, কতটুকু কি হচ্ছে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বাদবাকি অর্থনৈতিক অবস্থা, তা তো আমরা সবাই জানি। তাহলে সময়টা যাচ্ছে কোথায়, কি কাজে সময় দেওয়া হচ্ছে? অধ্যাপক রেহমান সোবহান বলছেন, আমি সবসময় যে লোকটার প্রতি, যে মানুষটার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ এবং একজন শিক্ষাবিদ। ডক্টর রেহমান সোবহান ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্পর্কে বলছেন যে আমি তাকে কখনো প্রকাশ্যে বলতে শুনিনি এবং এখনও তিনি সাধারণের সামনে কোনো আলোচনা করেননি যে তিনি কী ধরনের সংস্কার চান। অর্থাৎ তিনি তো পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, আমার যদি ভুল না হয়ে থাকে, ওয়াহিদুদ্দিন মাহমুদ। তাহলে তাদের ভিতরে যে ঘাটতিগুলো রয়েছে, আগ্রহের ঘাটতি, সিনসিয়ারিটির অভাব, সেখানে সংস্কার কি হবে তা তো বোঝা যাচ্ছে। যদিও সংস্কার মানুষটা কিচ্ছু হবে না।